ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল বাংলাদেশ। দেখুন, বাংলাদেশে খুন, জখম, রাহাজানি, বিস্ফোরণ এ যেন নিত্য নৈমিত্তিক ঘটনা হয়ে গেছে। কিন্তু কালকে যে ঘটনা ঘটলো তা অন্য অনেক ঘটনার থেকে আলাদা। পার্টিকুলারলি ব্রিজের উপর থেকে একটি বোমা ছোড়া হয় একটি জনবহুল এরিয়ায়, এবং সেই বোমাটি এক সাধারণ নাগরিকের কাছে গিয়ে ফেটে যায় এবং ঘটনাস্থলেই কিন্তু নিহত হন। যে মোহাম্মদ ইউনেস আইন শৃঙ্খলা, এই আইন ব্যবস্থা নিয়ে বড় বড় ডায়লগ দেন, সেই আইন ব্যবস্থা যে বাংলাদেশে তাসের ঘরের মতো ভেঙে পড়েছে তা কিন্তু একের পর এক ঘটনায় আমাদের সামনে প্রকাশ পাচ্ছে। প্রথমত, ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে একাধিক প্রশ্ন, এবং সেই প্রশ্নের উত্তর স্বয়ং ওসমান হাদির ভাই দিয়েছেন, যিনি পরিষ্কার বলেছেন ওসমান হাদিকে হত্যা করা হয়েছে ইউনেসের পক্ষ থেকে, এবং ইউনেস এখন ছলে বলে কৌশলে নির্বাচনটি পেছাতে চাইছেন, এবং এই নির্বাচন পেছানোর খেলা বাংলাদেশের সাধারণ মানুষ ধরে ফেলেছে। এই জন্য আজ অবধি স্বরাষ্ট্র দপ্তর ওসমান হাদির মৃত্যুতে যিনি জড়িত তাকে ধরতে অবধি পারেননি। কালকে ঘটনাটি ঘটেছে ঢাকা মগবাজার এরিয়ায়, যেখানে একটি ব্রিজের উপর থেকে মুক্তিযোদ্ধার স্মৃতিসৌধের সামনে একটি ককটেল বোমা ফেলা হয়। যে বোমাটি ফেলা হয়েছে সেটি লোকালি অ্যাসেম্বলেড ক্রুড বোম, অর্থাৎ লোকালি অ্যাসেম্বল করা হয়েছিল, এবং এটি ক্রুড বোম, যা বাংলাদেশের হয়তো ঘরে ঘরে এখন পাওয়া যায় জামাতিদের ঘরে। সেই বোমাটি হঠাৎ করে একটি জনবহুল স্থানে ফেলা হয়। টার্গেট এরিয়াটা বোঝার চেষ্টা করুন। জনবহুল স্থান, বাস টার্মিনাস, ব্রিজের তলায় চায়ের দোকান। ফলে এই জায়গায় যখন আপনি এই ধরনের কর্মকাণ্ড ঘটাবেন, তখন আপনার প্ল্যান অফ অ্যাকশন এবং স্ট্র্যাটেজিটা পরিষ্কার হয়ে যায় যে আপনি অশান্তি করতে চাইছেন, আপনি বড়সড় ঝামেলা লাগাতে চাইছেন, এবং এর জন্য এই ধরনের ঘটনাগুলো করছেন যেন আইন প্রশাসনের দোহাই দিয়ে নির্বাচনটি কিছুদিন পিছিয়ে দেওয়া যায়। এবং ঢাকার এই মগবাজার এরিয়ার মতো একটি জায়গার ল অ্যান্ড অর্ডার যদি এইভাবে ভেঙে পড়ে, তাহলে গোটা বাংলাদেশের ল অ্যান্ড অর্ডারের অবস্থা কি আপনারা সহজেই অনুমান করতে পারছেন। এবং সাধারণত এই ঘটনার পর বাংলাদেশের মানুষ আতঙ্কিত হয়ে পড়ে, এবং আজকে বাংলাদেশের একাধিক মানুষ রীতিমতো ভয়ে ভীত সন্ত্রস্ত। পাশাপাশি জানা যাচ্ছে এই যে মগবাজার কমার্শিয়াল রেসিডেন্ট জোন, যার উপর এই বোমাটি ফেলা হয়, তার ইমিডিয়েট মৃত্যু হয় এবং রক্তক্ষরণ হয়, তাকে হাসপাতালে নিয়ে গিয়েও বাঁচিয়ে রাখা সম্ভব হয়নি। তার নাম সাইফুল বা সিয়াম। ইনি একটি ডেকোরেটরস কোম্পানিতে কর্মরত ছিলেন, খুলনার বাসিন্দা। মানে একদম সাধারণ একজন প্রান্তিক মানুষ, দীপু দাসের মতো। দীপু দাস কোনো একটি কারখানায় কাজ করতেন, সেখানে শ্রমিকদের সঙ্গে মালিক পক্ষের কোনো বিবাদ হয়েছে, তাকে হিন্দু বলে হঠাৎ করে গাছে বেঁধে ধর্মীয় উস্কানি দিয়ে জ্বালিয়ে দেওয়া হলো। আজকে এই সাইফুল বা সিয়াম একইভাবে বাংলাদেশে কিন্তু মৃত্যুর মুখে ঢলে পড়লেন, যার রাজনীতির সঙ্গে কোনো সম্পৃক্ততা নেই, যার পরিবার রাজনৈতিক পরিবার নয়, তিনি নিতান্তই বাংলাদেশে দিন আনা দিন খাওয়া এক মজুর, খেটে খাওয়া মানুষ। তাকে এইভাবে মৃত্যুর মুখে ঢলে পড়তে হলো শুধু মোহাম্মদ ইউনেসের ব্যর্থতার জন্য। শুধু কি বাংলাদেশের এই বিস্ফোরণ তা নয়, কালকে বাংলাদেশে চট্টগ্রামের রাউজান পৌরসভার 5 নম্বর ওয়ার্ড, যারা বাংলাদেশ থেকে ভিডিও দেখছেন তারা এই ঘটনাটা হয়তো আরো ভালো ডিটেলিংয়ে বলতে পারবেন। সেখানে এক ভয়াবহ কাণ্ড ঘটেছে। কাণ্ডটি ঘটেছে সুলতানপুরে। সেখানে হিন্দু এক পরিবারকে ঘরের মধ্যে রেখে বাইরে থেকে তালা দিয়ে দেওয়া হয়, এবং এরপর কেরোসিন দিয়ে শুধুমাত্র হিন্দু হওয়ার জন্য ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া হয়। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন যে কিভাবে হিন্দু পরিবারের গ্রাম বা হিন্দু যে বাড়িগুলো ছিল সেগুলো কেরোসিন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে জামাতিদের দ্বারা। তাদের অপরাধ কি? তারা সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ। তাদের অপরাধ কি? তারা হিন্দুত্বে বিশ্বাস করে। তাদের অপরাধ কি? তারা এই জামাতিদের মতো উগ্র নয়। তাদের অপরাধ, তারা মোহাম্মদ ইউনেসের মতো চটকদারি রাজনীতিতে বিশ্বাস করেন না। এর জন্য ঘরের ভিতর কিছু মানুষ থাকা সত্ত্বেও তালা দিয়ে শুধুমাত্র কেরোসিন দিয়ে আগুন লাগিয়ে দেওয়া হলো ঘরে। যদিও তৎপরতার সঙ্গে কিছুজন উদ্ধার কাজে ঝাঁপিয়ে পড়েন এবং এদের প্রাথমিকভাবে প্রাণ বাঁচানো সম্ভব হয়েছে, কিন্তু যারা প্রাণে বাঁচলেন তারা সারা জীবন কিভাবে বাঁচবেন? আতঙ্কগ্রস্ত হয়ে। সামগ্রিকভাবে বাংলাদেশ নিয়ে মোহাম্মদ ইউনূস যে বড় বড় ডায়লগবাজি করেন, যেভাবে ভারতের সঙ্গে প্রতি মুহূর্তে সংঘাতে জড়িয়ে পড়েন, আজকে বাংলাদেশের মানুষকে কি তিনি খুশি করতে পেরেছেন? কোথায় তার সেনাপ্রধান? কোথায় তার স্বরাষ্ট্র উপদেষ্টা?
কথায় তার আইন উপদেষ্টা যিনি বলেছিলেন ২৬ লক্ষ ভারতীয় বাংলাদেশে এই মুহূর্তে আছেন, কোথায় তথ্য, কোথায় প্রমাণ? কিছুই তার কাছে নেই। শুধুমাত্র ফাটকাবাজির রাজনীতি শেষ একটা বছর ধরে তিনি করে গেলেন, যা অচিরেই শেষ হওয়ার প্রান্তে এসে দাঁড়িয়ে পড়ল। খুল্লা বোমা মেরে চলে যাওয়া হচ্ছে। একের পর এক মুক্তিযোদ্ধাদের স্মৃতিসৌধ ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। বঙ্গবন্ধু স্মৃতি বিজড়িত ঐতিহাসিক বাড়ি, ৩২ নম্বর ধানমন্ডির বাড়ি, সেটাকে কোনো ইউটিউবারদের উস্কানিতে গুঁড়িয়ে ফেলা হলো। ভারতের হাই কমিশন এবং হাই কমিশনারকে প্রতি মুহূর্তে আক্রমণের চেষ্টা করা হচ্ছে। এই বাংলাদেশ কোন দিকে এগোচ্ছে? একবিংশ শতকেও এত উগ্রতা, এত এক্সট্রিমিস্ট চিন্তাধারা যদি একটা রাষ্ট্রে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে, তাহলে সেই রাষ্ট্র কিন্তু সিরিয়া হতে বেশি সময় লাগে না। গৃহযুদ্ধের সামনে দাঁড়িয়ে আছে বাংলাদেশ, আপনারা মিলিয়ে নেবেন। মোহাম্মদ ইউনূসের কালকে প্রধান সহকারী, তিনি কিন্তু কালকে পদত্যাগ করলেন ব্যর্থতার দায় নিয়ে। তার নাম, তিনি স্বরাষ্ট্র মন্ত্রকের প্রতিমন্ত্রী ছিলেন, যার নাম খোদাবক্স চৌধুরী। প্রসঙ্গত, হাদিকে মৃত্যুকে কেন্দ্র করে এক সপ্তাহের আলটিমেটাম বাংলাদেশের ছাত্র জনতা স্বরাষ্ট্র উপদেষ্টাদের কিন্তু দিয়েছিলেন, এবং তাদের দাবি ছিল তারা প্রকাশ্যে এসে বলুক যে তদন্ত কোথায় এসে দাঁড়িয়ে আছে। স্বরাষ্ট্র উপদেষ্টা কি বলেছিলেন? হাদির হত্যার সঙ্গে যিনি জড়িত তিনি কোথায় আছে জানলে তো ধরেই ফেলতাম। গোয়েন্দাদের কাছে কোনো রিপোর্ট নেই, পুলিশ তদন্তে কিচ্ছু এখনো অবধি খুঁজে পায়নি। অথচ একটি সরকার হাদির মৃত্যুর পরের দিনই তার প্রতিবেশী রাষ্ট্র প্রভাবশালী ভারতকে চিঠি দিয়ে বলে দিল যে এর সঙ্গে আপনারা জড়িত। এই চিঠি যদি অফিসিয়ালি দেওয়া না হতো তাহলে আমি এই ভিডিও বানাতামই না। অফিসিয়ালি একটা রাষ্ট্র দাবি করেছে যে হাদির হত্যার সঙ্গে যিনি জড়িত তার সঙ্গে ভারত যোগ স্পষ্ট। আনঅফিসিয়ালি তারা ভারতের গোয়েন্দাদের দিকে আঙুল তুলেছে, তারা ভারতের টেরর স্পন্সরিং করার দিকে আঙুল তুলেছে, একাধিক অভিযোগে বিদ্ধ করেছে ভারতকে। অথচ তাদের দেশের স্বরাষ্ট্র দপ্তর, গোয়েন্দা দপ্তর, পুলিশ প্রশাসন, আইন বিভাগ কেউ আজ অবধি প্রমাণ করতে পারলো না যে ওসমান হাদির মৃত্যুতে যিনি জড়িত তিনি লুকিয়ে ভারতে চলে গেছেন বা ভারত থেকে পুরো বিষয়টি করা হয়েছে। ফলে বলার কিছু নেই। ফলে তার জন্য মোহাম্মদ ইউনূসের ডান হাত বিশেষ সহকারী খোদাবক্স চৌধুরী, যিনি স্বরাষ্ট্র মন্ত্রকেরও প্রধান প্রতিমন্ত্রী ছিলেন, তিনি কালকে পদত্যাগ করে নিজেকে সেফ পজিশনে নিয়ে গেলেন। আলটিমেটলি সামারাইজড যদি পুরো বিষয়টি করেন, তিনি পালিয়ে গেলেন, পালানোর পথ খুঁজলেন, তিনি শেষটা দেখতে পেলেন। এখন কোন দেশে তিনি আশ্রয় নেবেন পালিয়ে, সেটাই এখন লাখ টাকার প্রশ্ন। শুধু এই উপদেশটা নয়, এই সহকারী নয়, একে একে সকলেই তো পালানোর পথ খুঁজছেন। একাধিক হোয়াটসঅ্যাপ আসছে, একাধিক তথ্য আমার কাছেও আসছে, যারা সেফ গার্ড বা সেফ এক্সিট খোঁজার কিন্তু চেষ্টা করে যাচ্ছেন। এবং শেষ ২ মাসে যখন তারেক রহমান বাংলাদেশের রাজনীতিতে ফিরেছেন, তারা আস্তে আস্তে তাদের সেফেস্ট অপশনগুলো কিন্তু আস্তে আস্তে ক্লোজ করছেন। এবং আমার মনে হয় আগামী ২ মাসে বাংলাদেশে এরকম অনেক পদত্যাগ দেখতে পাবেন, যারা ক্ষমতা দখলের নেশায় দিনের পর দিন ভারত বিরোধী স্ট্যান্ড নিয়ে গেছেন। স্বরাষ্ট্র উপদেষ্টা, তার প্রধান সহকারী মোহাম্মদ ইউনূসের, তিনি পদত্যাগ করলেন। তার মানে হাদির মৃত্যুর যে তদন্ত প্রক্রিয়া তা কিন্তু স্তব্ধ হয়ে যাওয়ার মুখে। আর পুরো বিষয়টা আরও এই জায়গায় গেল কারণ ভারত স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, যেহেতু আপনারা ভারতের নাম জড়িয়েছেন, তাই হাদির মৃত্যুর পূর্ণ ইনভেস্টিগেশন রিপোর্ট ভারতকে দিতে হবে। ফলে পাল্টা চাপ মোহাম্মদ ইউনূস সহ্য করার জায়গায় আর নেই। কোথায় পালাবেন? প্রশ্ন থেকেই যাচ্ছে কালকের পর।